প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় এন্ডোস্কোপিক হার্ট সার্জারি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফাইজুল সাজ্জাদ 1980 সালের অক্টোবর মাসে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS, FCPS, PhD ও MRCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনিকো হাসপাতালের কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অসংখ্য ধন্যবাদ স্যার, বুকে ব্যথা, পরবর্তীতে স্টেন্টিং, তারপরে CABG, এই যে জার্নি, এই বিষয়গুলো আসলে কোথা থেকে শুরু হচ্ছে এবং কোন পর্যায়ে কোনটি প্রয়োজন? তো বুকে ব্যথা যাদের সাধারণত হৃদরোগ থাকে, বিশেষত আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের যে রক্তনালী করোনারি আর্টারি, সেই রক্তনালীতে যখন কোনো কারণে ব্লক হয়, সেই ব্লকেজের কারণে বুকে ব্যথা হয়। ডাক্তারি ভাষায় এটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। বুকে ব্যথা আরও অনেক কারণে হতে পারে। হার্টের কারণে বুকে ব্যথাটা বুকের ঠিক মাঝ বরাবর হয় এবং এই বুকে ব্যথাটা মনে হয় যেন কোনো একটা ভারী পাথর বুকের উপরিভাগে চাপা দিয়ে রয়েছে, সেরকম একটা অনুভূতি রুগীরা বর্ণনা করেন। এবং অনেক সময় এই বুকে ব্যথার তীব্রতা এত বেশি হয় যে রুগীরা প্রায়শই বলেন যে আমি প্রচণ্ডভাবে ঘেমে গেছি এবং বুকে ব্যথার কারণে অন্য কোনো ধরনের কাজ, সিম্পল হাঁটা চলা থেকে শুরু করে যে কাজেই উনি সম্পৃক্ত থাকেন সেই কাজটা করতে পারেন না। সাধারণত এই জাতীয় একটা ক্লাসিক সিমটম নিয়ে আসেন। তবে আমাদের প্র্যাকটিসে আমরা দেখেছি যে এর কিছু ভেরিয়েশনও হয়। আচ্ছা, মাঝে মধ্যে এই সেন্ট্রাল চেস্ট পেইন বা বুকের মাঝখান বরাবর ব্যথাটা বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এবং এটাকে আমরা বলি যে এটাকে যদি আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে বর্ণনা করি, সেই প্লাস চিহ্ন যেদিকে যায় বুকে ব্যথাগুলো সেই দিকে হতে পারে, যেমন চিনের দিকে হতে পারে, হাতের মিডিয়াল এক্সপেক্টে হতে পারে, অন্য হাতেও যেতে পারে, ঠিক একই রকম আপার ইপিগ্যাস্ট্রিয়াম বা পেটের উপরিভাগেও এই ব্যথাটা হতে পারে। কিন্তু মনে রাখতে হবে এই প্রেজেন্টেশনগুলো এটিপিক্যাল। কিছু কিছু রুগী আসেন, তাদের একই সাথে হাইপারটেনশন, ডায়াবেটিস, এই জাতীয় কমরবিডিটিস থাকে। তো এক্ষেত্রে ডায়াবেটিসটা গুরুত্বপূর্ণ, কারণ ডায়াবেটিস রুগীদের প্রায়ই পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, যে জন্য তাদের ব্যথার অনুভূতিটা ওরা কিন্তু সেরকমভাবে বোধ করেন না এবং এই কমপ্লেইনও তারা নিয়ে কিন্তু প্রেজেন্ট করেন না। তো বিশেষত যাতে দীর্ঘদিনের ডায়াবেটিস, তাদের করোনারি আর্টারি ডিজিজ ডেভেলপ করলেও তারা সেই ব্যথাটা সেইভাবে অনুভব করেন না। তো এই জাতীয় রুগী প্লাস যারা বিশেষ করে আমাদের দেশের মা বোনেরা, তারা অসম্ভব সহ্য ক্ষমতার অধিকারী, তারা অল্প ব্যথা বা এই জাতীয় ব্যথা প্রায়ই ইগনোর করেন। তো যেটা হয়, করোনারি আর্টারি ডিজিজের কারণে যখন হার্ট সাফার করতে থাকে, অর্থাৎ একটি রক্তনালীতে যখন রক্ত সঞ্চালন না হয়, তখন গ্র্যাজুয়ালি হার্টের ওই এরিয়ার মাসলগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তো এই জাতীয় রুগীরা যারা হয় ডায়াবেটিস অথবা দীর্ঘদিনের হৃদরোগে ভুগছেন, করোনারি আর্টারি ডিজিজে ভুগছেন, তারা শুধুমাত্র বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করেন না, দেখা যায় তারা এক পর্যায়ে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করেন, হার্ট ফেইলিয়ার সিমটম নিয়ে প্রেজেন্ট করেন। যাদের করোনারি আর্টারি ডিজিজ রয়েছে তাদেরকে আমরা সাধারণত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগগুলা নির্ণয় করার চেষ্টা করি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এনজিওগ্রাম। আচ্ছা, এখন এই এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে রক্তনালীর বিন্যাস কীরকম, রক্তনালীতে কী ধরনের ব্লকেজ আছে, এবং আমাদের কার্ডিওলজিস্টরা এই রক্তনালীর ব্লকেজের পার্সেন্টেজ নিরূপণ করতে পারেন। তো এই পার্সেন্টেজ দেখা যায় আনুমানিক একটা আনুপাতিক হারে নির্ধারণ করা হয়। যখন কোনো একটা রক্তনালীতে 50% বা অর্ধেকের বেশি পরিমাণে ব্লকেজ থাকে, সেই সমস্ত ব্লকেজগুলোর দিকে আমরা আসলে খুব গুরুত্ব সহকারে তাকাই এবং বিশেষত প্রধান রক্তনালী বা হার্টের লেফট মেইন করোনারি আর্টারি ডিজিজ, এখানে যদি 50%ও ব্লকেজ থাকে, তার চিকিৎসা করাটা বাঞ্ছনীয়। তবে অন্য যেগুলো রক্তনালী রয়েছে, হার্টের 3টা প্রধান রক্তনালী রয়েছে, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, সার্কামফ্লেক্স এবং রাইট করোনারি আর্টারি, ওই ব্রাঞ্চড ভেসেলগুলোতে
কমপক্ষে 70% যদি ব্লকেজ হয় তখনই আমরা ইন্টারভেন করার চেষ্টা করি। তো আপনি প্রশ্নের সময় বলছিলেন যে আমরা পিসিআই আসলে আমাদের দেশের সাধারণ রোগীরা এটাকে স্ট্যান্টিং হিসেবে জানেন। স্ট্যান্টিং এর অর্থ হচ্ছিল যে রক্তনালীগুলো সহজভাবে অনেকে রিং পরানো হিসাবে জানেন। তো এই রিং পরানো বিষয়টা হচ্ছিল যে রক্তনালীতে এরকম 70-80% ব্লকেজ অলরেডি হয়ে গেছে। তো সেই রক্তনালীতে কার্ডিওলজিস্টরা সেই রক্তনালীর ভিতরে একটা স্ট্যান্ট অথবা রিং ওই ব্লকেজের জায়গাটা নিয়ে গিয়ে সেই জায়গাটাতে ওপেন করে দেন। তো তখন ওই ব্লকেজটা দেয়ালের চারপাশ দিয়ে চলে যায় এবং মাঝখানে যে রক্ত চলাচল সেটা স্বাভাবিক হয়ে আসে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে যাদের বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করেন তাদের এনজিওগ্রাম হয় এবং এনজিওগ্রাম হওয়ার পরে যখন ব্লকেজ নির্ধারণ হয় তার ভিত্তিতে নির্ণয় করা হয় যে কোন রোগীর পিসিআই অথবা স্ট্যান্টিং অথবা রিং পরানো অথবা কার বাইপাস লাগবে। বাইপাসের বিষয়টা এরকম যখন একের অধিক রক্তনালীতে ব্লকেজ থাকে অথবা যখন দেখা যায় যে কোনো রক্তনালী প্রায় 100% বন্ধ হয়ে গেছে অথবা প্রধান রক্তনালী যেটাকে আমরা বলি লেফট মেইন করোনারি আর্টারি সেই রক্তনালীতে এমনভাবে ব্লকেজ হয়েছে যে সেখানে রিং পরানোটা কার্ডিওলজিস্টরা উপযুক্ত মনে করছেন না, তখন আমরা সাধারণত সেই সমস্ত রোগীদেরকে বাইপাস সার্জারির জন্য উপদেশ দিয়ে থাকি। তো এই হচ্ছিল আপনার বুকে ব্যথার পরবর্তী ধাপসমূহ। নিশ্চয়ই। এই যে আমরা শুনছিলাম যে স্টেন্টিং বা প্রাইমারি পিসিআর কথা বলছিলেন, পাশাপাশি সিএবিজির কথা আপনি বলছিলেন, বাইপাস সার্জারি যেটি রয়েছে, কখন আসলে প্রয়োজন সে বিষয়টা আপনার কাছ থেকে শুনছিলাম। এন্ডোস্কোপিক হার্ট সার্জারি সেটি বাংলাদেশে আসলে হচ্ছে এখন, সেই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানবো যে এন্ডোস্কোপিক হার্ট সার্জারি এই বিষয়টি আসলে কি? আমি এই প্রসঙ্গে যাচ্ছি তার আগে আসলে আমরা যখন বাইপাসের কথা বলি কারণ বাইপাস অর্থ হচ্ছিল একটা রক্তনালীতে এমনভাবে ব্লকেজ হয়েছে সেই রক্তনালীতে রক্ত সরবরাহ বা রক্ত চলাচল করছে না। তখন আমাদের আল্লাহ তাআলা প্রদত্ত শরীরের মধ্যে কিছু স্পেয়ার রক্তনালী রয়েছে। এর একটা বুকের ভিতরে রয়েছে, এটা ইন্টারনাল ম্যামারি আর্টারি, এর বাইরে পায়ে কিছু রক্তনালী রয়েছে সেফানাস ভেইন, এবং আপনার হাতে রেডিয়াল আর্টারি। প্রযোজ্য ক্ষেত্রে এই সমস্ত রক্তনালী আমরা বিকল্প সড়ক বা বিকল্প রাস্তা হিসেবে বা বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা যদি আসলে বুঝতে পারি যে ট্র্যাডিশনাল সার্জারিটা কি, তখন আমাদের ওই এন্ডোস্কোপিটা বোঝা সহজ হবে। তো ট্র্যাডিশনাল সিস্টেমে আমরা সাধারণত ওপেন হার্ট সার্জারি বলি এই কারণে যে বুকের মাঝ বরাবর যে হাড়টা রয়েছে সেই হাড়টা কেটে সেটাকে দুপাশে সরিয়ে মাঝখানে হাড়টাকে খুঁজে নিয়ে ওই ব্লকেজ এরিয়া যেখানে আছে তার দূরবর্তী প্রান্তে একটা রক্তনালী সংযোগ করে দেওয়া হয় যাতে রক্তটা বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে পারে। তো এভাবে আসলে স্ট্যান্ডার্ড, এবং এটা এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড যে এই প্রক্রিয়ায় আমরা শরীরের ভিতরে যেগুলো স্পেয়ার রক্তনালী রয়েছে সেগুলো ব্যবহার করে এই বাইপাস সার্জারিটা আমরা করতে পারি। তো সময়ের সাথে সাথে বাইপাসের আধুনিকায়ন হয়েছে। এই পদ্ধতিতে অনেকভাবেই বাইপাস সার্জারি করা যায়, কিন্তু ওপেন হার্ট পদ্ধতি ব্যবহার না করে আমরা যদি বুকের হাড়টা না কেটে যে সার্জারি করা হয় সেইটা গ্রসলি মিনিমালি ইনভেসিভ সার্জারির আওতাভুক্ত পড়ে। মিনিমালি ইনভেসিভ সার্জারির একটি অংশ হচ্ছিল এন্ডোস্কোপিক হার্ট সার্জারি। মিনিমালি ইনভেসিভ সার্জারি বিভিন্নভাবে করা যায়, কিন্তু এন্ডোস্কোপি হচ্ছিল মিনিমালি ইনভেসিভের চেয়েও মিনি, তো মাইক্রো ইনভেসিভ সার্জারি হিসেবে গণ্য করা হয় এটাকে। এর দুটি ধাপ রয়েছে, যে বললাম যে একটা হচ্ছিল বুকের ভিতরে কাটা, আর এটা হচ্ছিল যখন আমরা পা থেকে সেফানাস ভেইন সংগ্রহ করি সেটার একটি কাটা। তো পা থেকে যখন আমরা সেফানাস ভেইন কালেক্ট করি, সেফানাস ভেইন একদম গ্রোইন থেকে পায়ের নিচ পর্যন্ত যায়। তো ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমরা পাটা সম্পূর্ণরূপে কাটতে হয়। এন্ডোস্কোপিক পদ্ধতিতে এই কাটার প্রয়োজন নাই। এখানে পায়ের মধ্যে হাঁটুর কাছাকাছি একটা ছোট ছিদ্র করে এন্ডোস্কোপিক ডিভাইসের মাধ্যমে এই ভেইনটাকে হারভেস্ট করা যায়। এই পদ্ধতিকে আমরা বলি এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিং। তো সেক্ষেত্রে পা কাটার প্রয়োজন হলো না, কিন্তু আমাদের ভেইনটা যেটা আমরা বাইপাস সার্জারিতে ব্যবহার করব সেটা সংগ্রহ করা হয়ে গেল। ঠিক একই রকমভাবে যখন আমরা হাত থেকে রক্তনালী সংগ্রহ করি সেটাকে বলে রেডিয়াল আর্টারি। তো রেডিয়াল আর্টারিটাও হাতের এই কনুই থেকে শুরু করে একদম কবজি পর্যন্ত প্যারালাল একটা রক্তনালী।
সেই রক্তনালীটা যখন আমরা সংগ্রহ করি তখন হাতে এভাবে কাটতে হয়। তো এটাকেও আমরা ঠিক একই রকমভাবে একই পদ্ধতিতে এন্ডোস্কোপ ব্যবহার করে এই পদ্ধতিতে আমরা এটাকে হারভেস্ট করতে পারি। এটাকে বলে এন্ডোস্কোপিক রেডিয়াল আর্টারি হারভেস্টিং। তো প্রথমে আপনার যখন কন্ডুইট হারভেস্ট করার শেষ হয়ে গেল, তারপর আপনি চলে আসবেন বুকে, যেখানে বাইপাস করা হয়। তো বাইপাসে একই পদ্ধতিতে আমরা বুক না কেটে, হার্ট যেহেতু বুকের বাম পাশে থাকে বাইপাস সার্জারিতে, এখানে কয়েকটি ছিদ্রের মাধ্যমে এন্ডোস্কোপ এবং ক্যামেরা ঢুকিয়ে এই বাইপাস সার্জারিটি কমপ্লিট করা হয়। এই সামগ্রিক প্রক্রিয়ার সংক্ষিপ্ত নাম হচ্ছে এন্ডোস্কোপিক বাইপাস সার্জারি। এন্ডোস্কোপিক হার্ট সার্জারি বা এন্ডোস্কোপিক বাইপাস সার্জারি যেমনটি বলছিলেন, সেক্ষেত্রে আসলে কাদের জন্য এটি প্রযোজ্য? এন্ডোস্কোপিক পদ্ধতিতে করার সুবিধা যেমন রয়েছে, ঠিক একই রকমভাবে এন্ডোস্কোপিক পদ্ধতিতে হার্ট সার্জারি করার জন্য সতর্কতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। কারণ যখন আমরা ক্যামেরার মাধ্যমে দেখি আর যখন আমরা ওপেনের মাধ্যমে দেখি, এর মধ্যে যিনি অপারেশন করছেন তার দেখার সম্পূর্ণ ভিন্নতা রয়েছে। যখন ওপেনে প্রায় সকল স্ট্রাকচার আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, টাচ করতে পারছেন এবং অ্যাসেস করতে পারছেন। তো আমি বলবো যে এন্ডোস্কোপিক হার্ট সার্জারির প্রস্তুতিটা অপারেশনের অনেক আগে শুরু হয়। আচ্ছা, আমরা সাধারণত যে সমস্ত স্ট্রাকচার খালি চোখে দেখতে পাই না, যে স্ট্রাকচারগুলোর কথা আমি এতক্ষণ বললাম, সেই স্ট্রাকচারগুলো আমরা প্রি অপারেটিভলি আগে অ্যাসেস করে নিই। যেমন ধরেন পায়ের কথায় আসি, পায়ের যে ভেইনটা আমরা হারভেস্ট করতে যাব, সেইটা আমরা প্রি অপারেটিভলি কমপ্লিট একটা ডুপ্লেক্স স্টাডি করে নিই। আচ্ছা, যে এই ভেইনটার কোয়ালিটি কীরকম, ডায়ামিটার কীরকম, ব্রাঞ্চিং কীরকম। তো এই পরীক্ষাটা আপনার অপারেশনের অনেক আগে করে নিশ্চিত হতে হয় যে এই পদ্ধতিতে, এন্ডোস্কোপিক পদ্ধতিতে এই ভেইনটা হারভেস্ট করা যাবে কিনা। ঠিক একই রকমভাবে আপনার যখন আমরা রেডিয়াল আর্টারি হারভেস্ট করি, তখন রেডিয়াল আর্টারির কোয়ালিটি কীরকম, ব্রাঞ্চিং এবং প্যাটার্ন কীরকম, রেডিয়াল আর্টারি আদৌ হারভেস্ট করা যাবে কিনা, আলনার কোল্যাটারাল ডেভেলপ করেছে কিনা, আছে কিনা, হাতটা সেভ হবে কিনা, সেগুলো আমরা ডুপ্লেক্স স্টাডি করে দেখে নিই। এবং বুকের ক্ষেত্রে আমরা প্রি অপারেটিভ সিটি স্ক্যান করে নিই, এবং এটাকে আমরা বলি সিটি ট্যাপ, সিটি থোরাক্স, অ্যাবডোমেন এবং পেলভিস। পুরো এরিয়াটা আমরা স্ক্যান করে দেখে নিই যে আমার স্ট্রাকচারের সব কিছু অ্যানাটমিক্যালি আছে কিনা। যেমন ধরেন আমি যখন এপাশ দিয়ে আমরা এন্ডোস্কোপিক যেতে চাইবো, তখন লাং অ্যাডহেশন বা ফাইব্রোসিস থাকা চলবে না। যদি লাং অ্যাডহেশন বা ফাইব্রোসিস থাকে, তাহলে আমি হার্ট পর্যন্ত রিচ করতে পারবো না। ওই গ্রুপের পেশেন্ট, বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট, রেডিয়েশন পেয়েছেন চেস্টে কোনো কারণে, সে সমস্ত পেশেন্টদের লাং ফাইব্রোসিস অ্যাডহেশন থাকে, সেই জাতীয় পেশেন্টকে আমরা এন্ডোস্কোপিক হার্ট সার্জারির জন্য সিলেক্ট করব না। যে সমস্ত পেশেন্টের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ রয়েছে, টিউবারকুলোসিস বা অন্য কোনো ডিজিজ যে কারণে লাং অ্যাডহেশন বা ফাইব্রোসিস থাকতে পারে, সেই সমস্ত পেশেন্ট এন্ডোস্কোপির জন্য সুটেবল না, করা যাবে না। এবং যে সমস্ত পেশেন্টের চেস্ট ওয়াল ডিফর্মিটি রয়েছে, যে আমার চেস্ট ওয়ালের বিভিন্ন ধরনের রোগ থাকে, সেই সমস্ত পেশেন্ট এন্ডোস্কোপির জন্য সুটেবল না। যে জন্য আমি বলি, যদিও যে সমস্ত সিচুয়েশনের কথা বলছি, যে আমরা যদি 100 জন রুগী দেখি, খুব বেশি হলে 2-3 জন রুগী এই সমস্ত নন সিলেক্টিভ ক্যাটাগরিতে পড়েন। ম্যাক্সিমাম রুগীর ক্ষেত্রেই আপনার এই সমস্ত এক্সেপশনাল সিনারিও আমরা দেখতে পাই না। তার উপরে হার্টের কিছু কন্ডিশন, যে কন্ডিশনগুলো আমরা সবসময় কনসিডারেশনে রাখি, যেমন ধরেন বাইপাস করার সময় আমার অ্যাসেন্ডিং অ্যাওর্টার যে ক্যালসিফিকেশন, সেই ক্যালসিফিকেশন থাকা চলবে না। ওই গ্রুপের রুগীকে আমরা এন্ডোস্কোপিক্যালি আমরা অপারেশন করতে চাই না। এন্ডোস্কোপির আরও একটি লিমিটেশন হচ্ছে এক্সট্রিম এইজ। এক্সট্রিম এইজে সাধারণত ক্যালসিফিকেশন থাকে, তারপরে আর্টারিয়াল ওয়ালের চেঞ্জেস থাকে, অ্যাওর্টিক ওয়ালের চেঞ্জেস থাকে, এবং করোনারি আর্টারি ডিফিউজ ক্যালসিফিকেশন থাকে। তো যখন আমরা সিটি স্ক্যান করি, তখনই আসলে আমরা দেখতে পাই যে এই পেশেন্টটা এই ধরনের সার্জারিতে সুটেবল কিনা। তো সুটেবিলিটি আসলে প্রধান ইস্যু। যখন আমরা দেখি যে এই পেশেন্ট এইভাবে অপারেশনের জন্য সুটেবল, তখনই শুধুমাত্র আমরা অফার করি যে এই পেশেন্ট এন্ডোস্কোপিক্যালি সার্জারি করা যাবে। এন্ডোস্কোপিক হার্ট সার্জারি, এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও শুনবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোস্কোপিক হার্ট সার্জারি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।
একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার, তারপরে চিনি, মিষ্টি এবং ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। যেমন বিশেষ করে আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ শাকসবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এবং এ সময় আপনি ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন, বিশেষ করে কাঠবাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী। এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন, আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন আপনি ডিম অবশ্যই খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে। আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন, তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না, এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আপনার অন্ততপক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম 25 মিনিট পর আপনাকে চা পান করতে হবে। আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন। আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকতে হবে। এন্ডোস্কোপিক হার্ট সার্জারি করবার পর ফলো আপটি আসলে কিভাবে নিশ্চিত করে থাকেন? এখানে পরবর্তী ধাপে যাওয়ার আগে করবার সময়ে যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো একটু বলে নিতে চাই। যেমন ধরেন বাইপাস যে আমরা কথাটা বললাম, ব্লকেজ ছিল, ব্লকেজের ডিস্টালি আমরা একটা গ্রাফটিং বা অ্যানাস্টোমোসিস আমরা করেছি। তো এখানে যখন আমরা ওপেন সার্জারি করি তখন আমাদের জন্য কিন্তু লেসার চ্যালেঞ্জিং এই ইন এ সেন্স, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল সার্জনস অপারেটিং, লেসার চ্যালেঞ্জিং ইন এ সেন্স আমরা বিভিন্নভাবে নিশ্চিত হতে পারি যে এই যে বাইপাসটুকু আমি করেছি এতে রক্ত চলাচল করছে এবং যথেষ্ট পরিমাণেই চলাচল করছে। কিন্তু যখন আমি এন্ডোস্কোপিক্যালি করতে যাই তখন কিন্তু বেশিরভাগ স্ট্রাকচার ইনক্লুডিং হার্ট আমি শুধু ক্যামেরায় দেখতে পাচ্ছি, আমি লিমিটেড জায়গায় স্পর্শ করতে পারছি, সব জায়গায় আমার অ্যাক্সেস নাই। তখন আমি কি করে নিশ্চিত হব যে এই বাইপাস রক্তনালীর ভেতর দিয়ে রক্ত চলাচল করছে? তো আমি বলবো যে পার অপারেটিভ অ্যাসেসমেন্টটাই আমাদের কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। পার অপারেটিভ এই জন্য আমরা একটা ডিভাইস ইউজ করি, এটাকে বলে ট্রানজিট টাইম ফ্লোমেট্রি। ট্রানজিট টাইম ফ্লোমেট্রি হচ্ছিল রিয়েল টাইম ডপলার স্টাডি। তো রিয়েল টাইম ডপলার যখন আপনি ওই কন্ডুইট বা ওই ভেসেলের মধ্যে আপনি রিয়েল টাইম ডপলার আপনি ইউজ করবেন, সেটা ওপেনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, তবে আমি বলবো যে এন্ডোস্কোপিক হার্ট সার্জারির জন্য এটা রিয়েলি এসেনশিয়াল। সেই ডপলার আপনাকে বলে দিবে যে আপনি যে গ্রাফটুকু করেছেন সেই গ্রাফটুকু কতটা পালসেটাইল, তার ভেতর দিয়ে কতটা রক্ত প্রবাহিত হচ্ছে এবং সেই গ্রাফটা প্রপারলি ফাংশন করছে কিনা। সো পার অপারেটিভ অ্যাসেসমেন্ট আসলে পোস্ট অপারেটিভ আউটকাম নির্ধারণ করে। আমরা বলি যে যখন আমরা পার অপারেটিভ এই সমস্ত জিনিস নিশ্চিত করতে পারি তখন পোস্ট অপারেটিভ আউটকাম আসলে ফাস্টার দেন কনভেনশনাল হার্ট সার্জারি। এই কারণে যে এখানে আসলে কাটার পরিমাণ অল্প হলেও এন্ডোস্কোপিক হলেও অপারেশন তো মূলত একই। নিশ্চয়ই অপারেশন তো বাইপাসই, আপনি ওপেন করেও বাইপাস, আপনি এন্ডোস্কোপিক করলেও বাইপাস। তবে আমরা দেখেছি যে এই সমস্ত পেশেন্টের যখন আমাদের ফলো আপে আসেন তো তাদের লাইভলিহুড অনেক ভালো থাকে। যেমন আপনার পায়ের কাটার জন্য যে সমস্ত কমপ্লিকেশন বা জটিলতা অথবা বুক কাটার যে সমস্ত কমপ্লিকেশন জটিলতা, সেই জটিলতাগুলো ওনাদের ক্ষেত্রে অনেক কম। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হচ্ছিল ফলো আপে আমরা দেখি যে এই সমস্ত পেশেন্টরা আসলে ফাস্টার তাদের রিয়েল লাইফে ফেরত যেতে পারেন। যারা চাকরি করছেন তারা চাকরিতে ফেরত যেতে পারেন, যারা কর্মক্ষম তারা তাদের নিজস্ব কর্মসংস্থানে স্বাভাবিক জীবনযাপন যে পদ্ধতি সেটি আসলে তারা অতিবাহিত করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোস্কোপিক হার্ট সার্জারি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দেখবেন আইসক্রিম খেলে, মিষ্টি খেলে উফ করে ওঠে বয়স্করা, দাঁতে শিরশির করে ধরে বসছে, খুব কমিউনিটি। এর পাশাপাশি মাড়ি রোগের প্রবণতা বেড়ে যায়, কারণ সবসময় কামড় দিতে দিতে দাঁতের যে একটি কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, একটি দাঁত আরেকটি দাঁতের সাথে মিশে থাকে একটি কন্ট্যাক্ট পয়েন্টে, ওইটা আসলে আস্তে আস্তে একটু লুজ হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, ফলে খাবার ঢুকে যায়, মাড়িতে ব্যথা করে, মাড়ির মধ্যে ফুলে যায়, মাড়িতে রক্ত পড়ে, মানে মাড়ির রোগ শুরু হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে। এটাও কমন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।